হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ব্লগটা 8:30 থেকে শুরু করলেও সকালটা কিন্তু শুরু করেছি সেই ভোর 5:30টায়। তখন তো চারিদিক অন্ধকার, কিন্তু দুষ্টুর তো স্কুল থাকে, তার জন্য আমাকে আর দুষ্টুকে দুজনকে উঠতে হয়। আর তারপরে একে একে ওকে রেডি করে নিজের একটু শরীরচর্চা মানে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপরে যথারীতি স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে তোজও কিন্তু স্কুলে চলে গেছে, আর ও স্কুলে যাওয়ার পরে এখন জোর কদমে বাকি কাজগুলোতে হাত লাগিয়ে দিয়েছি। এদিকে সকালে যেই জামা কাপড়গুলো স্নানের সময় কেচে দিয়েছিলাম সেগুলো আর সকাল করে মেলিনি, কারণ তোজো যাওয়ার আগে পর্যন্ত আমার একটা ব্যস্ততা থাকে, ও বেরিয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত। তাই এখন ধীরে সুস্থে ক্যামেরা অন করে জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সকালের দিকে এতটা পরিমাণে ঠান্ডা থাকে, সেরকমভাবে কোনো কাজ যেন করার এনার্জি পাই না, আর হাত পা তো এত ঠান্ডা হয়ে যায় কোনো কাজই করতে ইচ্ছে করে না। তবুও যতটুকু প্রয়োজন সকালের কাজটুকু মিটিয়ে আগে স্নান পুজোটা করে নেওয়াটাই আমার মেন উদ্দেশ্য। তারপরে রোদ ওঠার পরে কিন্তু এই কাজগুলো ধীরে ধীরে করলে বেশ ভালোই লাগে। আর আজকে তো আকাশ দেখছে ঝলমলে একদম রোদ, খুব ভালো লাগছে মনটা, জানো তো। আকাশ দেখলেই যেন মনের থেকে একটা শান্তি পাওয়া যায়। তো এইদিকে কাজ করারও এক্সট্রা এনার্জি পাওয়া গেল। ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে যথারীতি ঘরে চলে এসেছি। এখন এদিকে মশারিটা তুলে দিয়ে জানলাটা খুলে দেবো। আজকে ওই যে বললাম বাইরে ভীষণ সুন্দর রোদ, তাই জন্য আজকে জানলাটা খুলে দেবো, কারণ একটু পরেই ঘরের বিছানাতে কিন্তু আমার রোদ চলে আসবে। তো যার জন্য বাইরে যদিও বা একটু একটু হাওয়া দিচ্ছে, তো রোদটা আছে বলে সমস্যা নেই। আর কালকে রাত্রিবেলা হঠাৎ করে হাজবেন্ডকে বলছি, এই যে এতটা ঠান্ডা পড়ছে এই বছর, এই কম্বলটা কি আর বার করবে না? তাহলে আর কবে বার করবে? ঠান্ডা পড়ে গেলে তো এই কম্বল আর গায়েই দেওয়া যাবে না। ওই যে তোমাদের বলি না, একটা আমার কম্বল আছে লেপের মতন, যেটা কিনা আমার নন্দা জামাই আমাকে দিয়েছিল, মানে আমার জামাইবাবু দিয়েছিল। তো এই সেই কম্বলটা এত ভারী, মানে যে কম্বলগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি তার এটা বলতে পারো ঠাকুরদা। তো এতটা পরিমাণে ভার, আমারই নিজের ভাঁজ করতে তোলাপড়া করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি বলতো এই কম্বলটা গায়ে দিলে এত তাড়াতাড়ি গা গরম হয়ে যায়। আর কম্বলটার প্রিন্টটাও আমার দেখতে ভীষণ পছন্দের, মানে আমার খুব পছন্দ বলতে পারো। বিয়ের পরপর ওটা আমাকে জামাইবাবু সৌদি আরব থেকে এনে দিয়েছিল। তো দেখো ওই কম্বলটা ভাঁজ করে নিয়েছি, সাথে এই কম্বলটাও ভাঁজ করে নিয়েছি। একটা কম্বলে তো আর 4 জন হয় না। তো ওই আরেকটা যে কম্বল আমাদের আছে ওটা দুপুরবেলা গায়ে দেওয়ার জন্য রেখেছি, ওটা আবার রাত্রিবেলা ওই ঘরে রেখে দিয়ে আসি। সকালবেলা দুটো কম্বলই আমরা মানে রাত্রিবেলা দুটো কম্বল গায়ে দিই, সকালবেলা গুছিয়ে নিই 3টে কম্বলই। তো ওই দিকে কথা বলতে বলতে কম্বলগুলো তো গুছিয়ে নিয়েছি, সাথে এখন বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু মানে প্যান্টের ভেতরে আর একটা প্যান্ট পরা রয়েছে। কি করব বলো, এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে এই পাতলা প্যান্টগুলোতেও যেন ঠান্ডা মানছে না। যার জন্য সকালবেলা যেই ব্যায়াম মানে প্যান্টটা পরে ব্যায়াম করি, সেই প্যান্টটা না একটু স্কিনি টাইপের, তো ওই প্যান্টটা পরলে আমার বেশ মানে কমফোর্ট লাগে আর খুব আরামও হয়। যার জন্য ওই প্যান্টটার ওপরে এই প্লাজোটা পরে নিয়েছি। আর ঠান্ডার কারণে কি জানো তো, আমি আজকে কটসুলও পরেছি। কটসুলটা আমি সবসময় তুলে রাখি, কখনো বাইরে টাইরে ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো সেই কারণে কিন্তু ওইটার ব্যবহার মানে পারা হয় না। এত ঠান্ডা পড়েছে, আমি আর তো পেরে উঠছি না, যার জন্য কটসুলটা পরে তার ওপর দিয়ে হুডিটা পরে নিয়েছিলাম। মানে এখন 2-3টে করে তো জামা পরতেই হচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা। আর সত্যি কথা বলতে এতটা ঠান্ডা না নিতে পারছি না। আমার হাজব্যান্ডের কিন্তু ঠান্ডাকালটা ভীষণ পছন্দ, কিন্তু আমার একদমই না। এবারে কিন্তু সেও কাবু হয়ে গেছে, ও নিজে বলছে আমি আর এই ঠান্ডায় পাচ্ছি না। তাই সেদিন বললাম যে এত ঠান্ডা পছন্দ, দেখলে তো ঠান্ডার কতটা মানে করুণ অবস্থা। আমার আবার কি জানো তো, গরমটাই ভালো, যতই পচিয়ে দিক না কেন, এসি তো আছে, অসুবিধা হয় না। কিন্তু শীতকালে তুমি যতই গায়ে চাপাও ততও কিন্তু তোমার গা গরম হতে হবেই না। তার মধ্যে যদি রোদ না ওঠে তাহলে তার কোনো কথাই নেই, মানে আরামের কোনো জায়গাই নেই। তো যদিও বা এই 2-3 দিন একটু রোদটা ভালো দিচ্ছে বলে কাজ করারও একটা এক্সট্রা এনার্জি আছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওই ঘরটাতে গুছিয়ে চলে এসেছি, আর তারপরে এই ঘরটা চলে এসেছি। এই ঘর তো প্রতিদিনই তোমরা দেখতে পাও, এতটা অগোছালো হয়ে থাকে জামা কাপড়ে, সেটা প্রতিদিনও তো আমি গুছিয়ে থাকি। আর কি বলতো, এরপরে আস্তে আস্তে ওরা সব স্কুল থেকে অফিস থেকে ফিরতে ফিরতে কিন্তু আবার এগুলো নোংরা হয়ে যাবে। আজকে আবার হাজব্যান্ডের ছুটি আছে, তাই জন্য সমস্ত কাজ ধীর গতিতে আস্তে আস্তে করে নিচ্ছি। আস্তে বলাটা ভুল, হাজব্যান্ডের ছুটি থাকলে কী হবে, বাচ্চা কাচ্চার তো আর ছুটি নেই। ওরা আসার আগে আমাকে সমস্ত রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করতে হবে, কিন্তু তার আগে এই ঘরের কাজগুলো করে নিলে আমি কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাই।
আমাকে শম্পা বোস কমেন্ট করেছো, সে লিখেছো একদমই ঠিক কথা। দুপুরে খাওয়ার পরে বিছানায় কম্বল গায়ে দিলে আর নামতে ইচ্ছে করে না। ইচ্ছে তো করে না, কিন্তু কি আর করার আছে বলো, আমাকে ওই পুজোটুকু তো দিতে হয়। কারণ আমি যখন ওই ৫ দিনের অসুবিধায় পড়ি তখনই একমাত্র ঠাকুর ঘরে ওরা ঠাকুর দিতে বা সন্ধ্যা দিতে ঢোকে। এছাড়া কেউ কিন্তু ওই নমস্কারটুকুই করে, তবে গুছিয়ে গেছি তো অত একটা ভালো করে ঠাকুর দিতে পারে না। আর ঠাকুর দেওয়ার মধ্যে বলতে পারো আমার একটা খুব ভালো লাগা থাকে, তাই নিজের হাজারো কষ্ট হলেও আমি কিন্তু ওই সকালে স্নান করে পুজো দেওয়া আর বিকালবেলা এই জামাকাপড় চেঞ্জ করে আবার সন্ধ্যে দেওয়া, এই কাজটুকু করেই থাকি। আর মীনাক্ষী আমাকে কমেন্ট করেছিলে, সে লিখেছে অনেক সুন্দর। থ্যাংক ইউ মীনাক্ষী। আর নাজিরা আমাকে কমেন্ট করেছে, নাজিরা লিখেছে দিদি ভাই আমি দুদিন ধরে তোমায় কমেন্ট করতে পারছি না, কেন জানো? কারণ তোমার ভিডিওগুলো আমি টিভিতে দেখছি, টিভিতে দেখতে দারুণ লাগে, তাই কমেন্ট করতে পারছি না। তোমাকে ওয়ার্ল্ড টিভিতে দারুণ লাগে দেখতে, ভিউটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নাজিরা, যে তুমি আমাকে এত সুন্দরভাবে সব জায়গা দিয়ে দেখো, আর তোমার যে এত ভালো লাগে শুনে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকের বিছানাটা তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে ঝেড়েও নিয়েছি। আর এখন দেখো এদিকে সোফাটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। সোফার ওপরে যে কটা জামা কাপড় আছে সেগুলোকে ভালো করে ভাঁজ করে নেব, আর তারপরে সোফাটা টান টান করে কুশনটাকেও গুছিয়ে নেব। এর মধ্যে ওই গামছাটা দেখলাম একটু ভিজা ভিজা, মানে শীতকালে ভিজা বলতে কি ওই স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে না, একটু রোদ যখন উঠেইছে রোদ্রেই সব কিছু দেবো, তাই ওই গামছাটা আর প্যান্টটা একটু কাচতে হবে, যার জন্য এগুলো সরিয়ে রেখেছি। আর কি জানো তো, সকালবেলা করে আজকে ঘরটা ঝাঁট দিয়ে স্নান পুজোটা করে নিয়েছি, ঘরটা আর মোছা হয়নি, এইটাই রেখেছিলাম আমি ওই বেলা করে মুছবো বলে। তাই এই ঘরদোর গুছিয়ে নিয়ে আর একবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর তারপরে এখন দেখো সমস্ত ঘর বারান্দাকে সুন্দরভাবে মুছে নেব। আর এই মফটা না অনেক দিন হয়েছে কিনেছি, এর আগে তো তোমাদের বলছিলাম যে মফটা ভেঙে গেছিলো, যার জন্য আমার ভীষণ অসুবিধে হচ্ছিল। আর শীতকালে সত্যি কথা বলতে মফ ছাড়া মুছতে না খুব অসুবিধা হয়, ঠান্ডার মধ্যে বারবার হাত চুবোতে খুবই কষ্ট। তো যার জন্য মফটা দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমাকে সুস্মিতা কমেন্ট করেছে, সুস্মিতা লিখেছে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারের কাজ করো, আমার খুব ভালো লাগে আর অনেক কিছু শেখার আছে তোমার থেকে। অনেক ভালোবাসা বোনো, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সুস্মিতা দি, এইভাবে পাশে থেকো। দেখো তুমি আমার থেকে অনেক বড়, তবুও যে তুমি আমার থেকে কিছু শিখতে পারছো, তোমাদের শেখানোর মানে ইচ্ছে থাকে না আমার, তবুও কি বলো তো, শেখার কোনো বয়স হয় না বলে আমি মনে করি। আমিও তো কত ছোট তোমাদের থেকে, তবুও কিন্তু অনেক ছোট মানুষের থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, আবার বড়দের থেকে তো অবশ্যই অনেক কিছু জানতে পারি। তাই আমি মনে করি শেখার কোনো বয়স হয় না, ইচ্ছে থাকলে শেখার কিন্তু যাই। আর দিদি তুমি বললে না খুব সুন্দর করে গুছিয়ে তুমি সংসার করো, আসলে ওই যে মানুষ বলে না যাকে ভালোবাসে তাকে মন দিয়েই কিন্তু করা যায়, তাই সংসারটাকে কিন্তু আমি খুব ভালোবাসার সাথে করি, যার জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। ওই যে মানুষের একটা মানে প্রতিটা মানুষেরই তো একটা প্যাশন থাকে, অথবা একটা মানে ওয়ার্কিং প্লেস থাকে, তো সংসার করাটা বলতে পারো আমার একটা প্যাশন বা ওয়ার্কিং প্লেস। আর ওখানে সব থেকে প্রিয় কাজ হচ্ছে আমার রান্না করা, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। তাই রান্নাটাকে ঘিরেও একটা অনেক বড় স্বপ্ন আমার চোখে ভাসছে, তো দেখি কত তাড়াতাড়ি সেটাকে বাস্তবায়িত করতে পারি। আর সকালবেলা তো স্নান করে মানে পুজো দিয়ে চা খেয়ে নিয়েছিলাম, সেই চায়ের বাসনগুলোও রয়ে গেছিলো, সেগুলো আর মাজা হয়নি, তাই ওইদিকে ঘরটর মুছে এবারে সোজা তো চলে এসেছি ফুলদমে রান্নাঘরে। তো এসে আগে যে কটা বাসন ছিল সেগুলোকে আগে মেজে নিচ্ছি, আর তারপরে ওই যে বললাম হাজব্যান্ডের ছুটি আছে, তাই হাজব্যান্ডকে একটু ভাবছি ম্যাগি করে দেবো। এই কদিন না ঠান্ডাতে ম্যাগিটাই খেতে ভীষণ ভালো লাগছে, ওই গরম গরম স্যুপ দিয়ে ম্যাগিটা খুব টেস্টি লাগছে, তাই ওর জন্য ম্যাগিটা বসিয়ে তারপরে এদিকে বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো গুছিয়ে নেবো। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছিলে তোজবাবুকে ক্রিকেটে দেওয়ার ডিসিশনটা খুব ভালো নিয়েছো, খুব ভালো নিয়েছো দিভাই, ঠিকই বলেছো দিভাই। বাড়ির বউদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয়, তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে রাখার দরকার আছে, সাথে সুন্দর করে গুছিয়ে রাখারও ভীষণ দরকার আছে। আর জানো তো দিভাই, তোমার হাতে জাদু আছে, তোমার কাজগুলো যেমন গুছানো রান্নাগুলোও তেমন সুন্দর। থ্যাংক ইউ ঝিলি, এইভাবেই পাশে থেকো। কাজগুলো তো সত্যিই আমি অনেকটা ভালোবাসার সাথে মন দিয়ে করার চেষ্টা করি, আর রান্নাটা বলতে পারো আমার একটা ভালোবাসার জায়গা, যেটাকে আমি খুব ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে আর ভালোবেসে করি। তাতে হয়তো সবসময় ভালো হয় না, তবে বেশিরভাগ সময়টাই ভালো হয়, আর আমরা তো খারাপ ভালো মিশিয়েই সব কিছু করতে পারি, তাই সেসব নিয়েই কিন্তু রান্নাটা করে থাকি। তো যাই হোক, ওইদিকে জলটা বসিয়ে
এই বাটিটার মধ্যে না তোজোর জন্য সকালে ম্যাগি করে দিয়েছিল হাজব্যান্ড। তো ওই বাটিটার মধ্যে আবার গরম জল বসিয়ে তার সাথে কিন্তু একটু মটরশুঁটি সিদ্ধ করতে দিয়েছি। তারপরে ওইদিকে ম্যাগিটাকে করে নিচ্ছি। আর এই দেখো এরকম ঝোল ঝোল ম্যাগি রেখেছি, সাথে না একটু ওই মানে তড়কা প্যানের মধ্যে একটু পেঁয়াজ, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে মানে শ্যালো ফ্রাই করে এটার মধ্যে ফোড়ন দিয়েছিলাম। এইভাবে কখনো ম্যাগি খেয়ে দেখবে, হয়তো অনেকে খেয়েছো। এইভাবে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, খেতে জানো তো দুর্দান্ত হয়। আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়। গরম মানে এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খাওয়ার কিন্তু আলাদাই মজা। আমরা যখন কাশ্মীর ঘুরতে গেছিলাম তখন জানো তো ওখানে এক বাটি ম্যাগি মানে এতটা তো দেয়ইনি, ওই ছোট এক বাটি ম্যাগি তার দামই 100 টাকা। কিন্তু ওই পাহাড়ে বরফের মধ্যে ম্যাগি খাওয়ার মজাটাই কিন্তু একদম দারুণ ছিল। আমাকে নিশা কমেন্ট করেছো, নিশা লিখেছো, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। একটা কথা বলছি দিদি ভাই, আর সেটা হলো যে তোমার এত চিনি 1 মাসে শেষ হয় কি করে গো? আসলে তুমি তো মিষ্টি কম খাও তাই বলছি। আমি তো একদমই মিষ্টি খাই না, আর চা তো আমার একদমই চিনি ছাড়াই থাকে। তাছাড়া কিন্তু বাড়ির সবাই মোটামুটি চিনি মানে মিষ্টিটা খায়। তবে এই মাসে এখনও বলতে পারো মানে আমি যে 3 কেজি চিনি পুরোটা ঢালিনি কিন্তু। আমার আগের মাসে প্রায় 1 কেজি চিনি বেঁচে গেছিলো। আর তার মাঝে দেখবে আমার কিন্তু এই মাসে প্রচুর চাটনি ফাটনি খাওয়া হয়েছে, যার জন্য চিনির পরিমাণটা একটু লেগেছে। ওই 2 কেজি চিনিতে আমাদের মাস মোটামুটি চলে যায়, তবুও এক্সট্রা করে আনা হয়ে গেল। কারণ অনেক সময় চিনির পরিমাণটা বেশি লাগে। তারপরে এখন তো ঠান্ডার কাল, তো বেশি করে কফি খাওয়া হচ্ছে অথবা পিঠে ফিঠে খাওয়া হচ্ছে, যার জন্য চিনির পরিমাণটা এই মাসে একটু বেশিই তোলা হয়েছে। আর আমাদের দেখো আজকে আনা হয়েছিল পাবদা মাছ, যেটা কিনা আমি ভেজে একটু বেগুন দিয়ে করব, সেটা আবার সর্ষে বাটা আর তার সাথে পোস্ত দিয়ে করব। আর ওদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়েছি, তার মাঝে তোমরা দেখতেই পেয়েছিলে আজকে না একটু ইঁচড় চিংড়ি করব। অনেক দিন ধরে এঁচড় খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তো হাজবেন্ড না 2 দিন আগেই এঁচড়টা এনে রেখেছিল। তো এর মাঝে একদিন নিমন্ত্রণ ছিল যার জন্য করতে পারিনি, তাছাড়া এর মাঝে সোমবারও ছিল। সোমবার দিন তো আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় করা যাবে না, তাই জন্য আজকে এঁচড়টা রান্না করব। ওইদিকে আর্ধেক এঁচড় দিয়েছিল হাজব্যান্ড। এঁচড় আর চিংড়ি মানে এঁচড় আর আলুটাকে সিদ্ধ করে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে এঁচড় চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে এদিকে পাবদা মাছের ঝালটা করে নিই, আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে পাবদা মাছের ঝালটা করে নামানোর আগে ওপর দিয়ে কিন্তু একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। আজকে সত্যি কথা বলতে দুটো রান্না এত ভালো হয়েছিল। সবথেকে ভালো লাগে কখন জানো তো, আমার রান্নাগুলো তোমরা যখন এত ভালো বলো তখন তো লাগে, সাথে যেই মানুষগুলোর জন্য এতটা খেটে রান্না করি তারা যখন তৃপ্তি ভরে খায়। আজকে তো আমার তোজবাবু এত তৃপ্তি করে খেয়েছে, তোমাদের কি আর বলবো, ওই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। ওইদিকে এঁচড় চিংড়ি সমস্তটাই ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলার ফোড়ন দিইনি, কারণ কি বলতো গোটা গরম মশলা মুখে বাঁধলে খেতে অসুবিধে হয়। তাই জন্য গোটা গরম মশলা আর তার সাথে একটু জিরে দিয়ে ভাজা করে নিয়েছি। সেটা একটু মানে ওই ভাজা মশলা হিসেবে ব্যবহার করব নামানোর আগে। তো তারপরে ওইখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তার মধ্যে আদা রসুন একটুখানি পেঁয়াজ পেস্ট করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো যাবে রান্নার কিন্তু টেস্ট তত ভালো আসবে। আর মশলা কষানোর পরে এইদিকে কিন্তু সমস্ত কিছু যেগুলো মানে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, ইঁচড় আলু তার সাথে একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও করে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ঢেকে চেপে রান্নাটা করে নেব। এইভাবে কিন্তু রান্নাটা করি, এতে কিন্তু এঁচড় চিংড়িটা খেতে দুর্দান্ত হয়। তোমরাও একবার ট্রাই করো, একদম সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, মিতালিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার সকালের কাজগুলো গুছিয়ে করো, খুব ভালো লাগে দেখতে, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে তুমি আমার পাশে থেকো। আমাকে পিনাক্ষী কমেন্ট করেছিল, তুমি লিখেছো যে আমরা বাড়িটা প্রমোটারকে দিয়ে দিয়েছি কিনা। না গো, সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, তবে বাড়িটাকে মেনটেনেন্স করছি না, এই বাড়িটা একটু সেলিংয়ের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি, তো যার জন্য আমরা কিন্তু মানে এখনও বাড়িটা রিপেয়ারিং বা কোনো কিছুতেই হাত দিচ্ছি না, অন্য চিন্তা ভাবনা রয়েছে। ওই যে বললাম সেলিংয়ের চিন্তায় রয়েছে বাড়িটা। আর তুমি আমার স্টিলের খাটটার দাম জানতে চেয়েছো, ওইটা 10 বছর আগে আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল, তো সেই মুহূর্তে কীরকম দাম ছিল আমি বলতে পারবো না গো। আর তুমি লিখেছো এত প্রশ্ন করছি বলে রাগ করছো, না গো কোনোভাবেই আমি রাগ করিনি, তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা যদি হয় একদম পজিটিভ কমেন্ট, তাহলে কিন্তু আমি সবার রিপ্লাই দিয়ে থাকি। আর ওদিকে রান্নাঘর পরিষ্কার করে দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি। আজকে ছিল পেঁপে সিদ্ধ, আর তার সাথে এদিকে ছিল ইঁচড় চিংড়ি, আর ছিল পাবদা মাছের ঝাল। আর পেঁপেটা দিয়েছি ওই নেমন্তন্নতে খেয়ে না পেটের অবস্থা খুব খারাপ। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।